আয়নার সামনে চুল শুকাতে গিয়ে ছেলের অদ্ভুত প্রস্তাব শুনলাম। আমি নির্বাক হয়ে গেলাম যখন সে বলল, জানো মা, যখন তুমি এভাবে চুল মেলে দাও তখন তুমি কোনো রাজকন্যার চেয়ে কম লাগো না। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে গি। আমার শাড়ির আঁচল দিয়ে স্নান করে ভেজা চুল মুছছিলাম। ছেলে কখন ঘরে ঢুকেছে টেরই পাইনি। পেছন থেকে এসে বলল, মা, আয়নার সামনে দাঁড়াও তো একবার। আমি অবাক হলাম। কেন? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, দেখি তোমার চুল কেমন বড় হয়েছে। আমি হাসলাম। আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, চুল শুকাচ্ছিলাম। ছেলে আমার পেছনে এসে দাঁড়াল। সে আমার চুলে হাত বুলিয়ে এই কথাগুলো বলল। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে রইলাম, কিছু বলতে পারলাম না। ছেলের চোখে এক অদ্ভুত দৃষ্টি দেখলাম প্রতিফলনে। সে কি সত্যিই এমন কথা বলছে? ছেলে আমার চুলের মাঝে হাত বুলাতে বুলাতে আমার ঘাড়ে মুখ রাখল। আমি সরে যেতে চাইলাম, কিন্তু সে আমাকে জড়িয়ে ধরল। ছাড়ো আমাকে, আমি বললাম। আমি তোমার মা। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অঞ্জলি মুখার্জি। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম সৌমিত্র মুখার্জি, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, দেবাশিস আর মৌসুমী। দেবাশিস ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মৌসুমী ১২ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে উঠে স্নান করে চুল শুকাচ্ছিলাম আমার শাড়ির আঁচল দিয়ে। আমার বড় ছেলে দেবাশিস কবে যে ঘরে ঢুকেছে টেরই পাইনি। হঠাৎ পিছন থেকে এসে বলল, মা, আয়নার সামনে দাঁড়াও তো একবার। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন রে? সে বলল, দেখি তোমার চুল কতটা বড় হয়েছে। আমি হেসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার ভেজা চুল শুকাচ্ছিলাম, আর দেবাশিস আমার পিছনে এসে দাঁড়াল। হঠাৎ সে আমার চুলে হাত বুলিয়ে বলল, জানো মা, যখন তুমি এভাবে চুল মেলে দাও তখন তুমি কোনো রাজকন্যার চেয়ে কম লাগো না। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে গি। আমি আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে রইলাম, কিছু বলতে পারলাম না। দেবাশিসের চোখে এক অদ্ভুত দৃষ্টি দেখলাম প্রতিফলনে। সে কি সত্যিই এমন কথা বলছে? আমার বুকের ভিতর ধড়ফড় করতে লাগল। কি হয়েছে আমার ছেলের? দেবাশিস আমার চুলের মাঝে হাত বুলাতে বুলাতে আমার ঘাড়ে মুখ রাখল। আমি সরে যেতে চাইলাম, কিন্তু সে আমাকে জড়িয়ে ধরল। ছাড়ো আমাকে, আমি কাঁপা গলায় বললাম। আমি তোমার মা। দেবাশিস হঠাৎ হাত সরিয়ে নিল। তার চোখে পলক পড়ল না। আমি তার দিকে ফিরে দাঁড়ালাম। দেবাশিসের চোখ তখন আয়নার দিকে স্থির। আয়নার ২ পাশে হাত রেখে সে ঝুঁকে পড়ল। দেবাশিস, কি করছিস? আমি জিজ্ঞেস করলাম। সে উত্তর দিল না। আমি তার কাঁধে হাত রাখলাম। হঠাৎ করেই সে আমার হাত সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, ওটা কেটে গেল, মা। দেখতে পেলে? আয়নার ভেতর দিয়ে একটা হাত বেরিয়ে এসে তোমার চুল ধরতে চাইল। আমি ভয়ে সিটিয়ে গেলাম। আয়নার দিকে তাকিয়ে দেখলাম, সেখানে কেবল আমাদের দুজনের প্রতিবিম্ব। আমি দেবাশিসের কপালে হাত রাখলাম, গরম লাগছে। তোর জ্বর আছে মনে হচ্ছে, আমি বললাম। চল, বিছানায় শুয়ে পড়। ডাক্তারকে ফোন করি আমি। দেবাশিস আমার হাত সরিয়ে দিয়ে আবার আয়নার দিকে তাকাল। তুমি বিশ্বাস করছো না? ওই দেখো, আবার আসছে। আয়নার ভেতর থেকে একটা মুখ উকি দিচ্ছে। আমি আবার আয়নার দিকে তাকালাম। আমাদের দুজনের ছাড়া কিছুই দেখলাম না। তুই বিছানায় যা, আমি তোর বাবাকে ফোন করছি গে। দেবাশিস আমার হাত ধরে টানল। না, বাবাকে ফোন করো না। বাবা বিশ্বাস করবে না। সে আমাকে পাগল ভাববে। তুমি তো জানো ও আমাকে কতটা অবহেলা করে। কি? আমি দেবাশিসের হাত ধরে ওর ঘরে নিয়ে গেলাম। বিছানায় শুয়ে পড়তে বললাম।
ও বারবার বলতে লাগল যে আয়নার ভিতর থেকে একটা হাত বেরিয়ে আমার চুল ধরতে চেয়েছিল। ওর কপালে আবার হাত রাখলাম, জ্বর বেড়েছে মনে হল। আমি তোর জন্য ঠান্ডা পানি ও প্যারাসিটামল নিয়ে আসছি, আমি বললাম। তুই শুয়ে থাক গ। না মা, তুমি আয়নার কাছে যেও না। অন্য কোনো আয়না ব্যবহার করো। আমার বাথরুমে যেও না। আমি ওকে বোঝাতে চেষ্টা করলাম যে আয়নায় কোনো সমস্যা নেই। সম্ভবত জ্বরের কারণে ও ভুল দেখছে। মৌসুমী স্কুলে গেছে আর সৌমিত্র অফিসে। আমি একা বাড়িতে দেবাশিসকে সামলাচ্ছিলাম। ওর জন্য প্যারাসিটামল আর ঠান্ডা পানি নিয়ে এলাম। ওষুধ খাওয়ার পর ও ঘুমিয়ে পড়ল। আমি সৌমিত্রকে ফোন করে বললাম দেবাশিসের জ্বর এসেছে। দেবাশিসের আচরণ সম্পর্কে বললাম না। সৌমিত্র বলল সে অফিস থেকে ফেরার পথে ডাক্তারকে নিয়ে আসবে। দেবাশিস ঘুমাচ্ছে দেখে আমি আমার বেডরুমে ফিরে আসলাম। আয়নার সামনে দাঁড়িয়ে কি ঘটেছিল ভাবছিলাম। দেবাশিস এমন আচরণ কেন করল? ও কি সত্যিই আয়নার ভেতর কিছু দেখেছিল? তবে কি ও কোনো মাদক সেবন করছে? নাকি কোনো মানসিক সমস্যা? নানা চিন্তায় আমার মাথা ভারী হয়ে উঠল। আমি আবার আয়নার সামনে দাঁড়ালাম। স্বাভাবিক আয়না। আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিছু অস্বাভাবিক নেই। হঠাৎ আমার মনে হল আয়নার পৃষ্ঠতলে কিছু একটা নড়ে উঠল। অল্প একটু ঢেউয়ের মতো। যেন আয়নার পৃষ্ঠতল তরল হয়ে উঠল সেকেন্ডের জন্য, তারপর আবার স্থির হয়ে গেল। আমি চোখ কচলে আবার আয়নার দিকে তাকালাম। স্বাভাবিক আয়না। হয়তোবা আমার চোখের ভুল। দেবাশিসের কথা শুনে আমার মন এমন বিভ্রান্ত হয়ে গেছে যে আমি অবাস্তব জিনিস দেখছি। যাই হোক, আমি আয়নার সামনে থেকে সরে এলাম। দেবাশিস ঘুমাচ্ছে কিনা দেখতে গেলাম। ও গভীর ঘুমে ছিল। ওর কপালে হাত রাখলাম, জ্বর কমেছে মনে হল। সন্ধ্যার দিকে সৌমিত্র ডাক্তারকে নিয়ে ফিরল। দেবাশিসের জ্বর তখন অনেকটাই কমে গেছে। ডাক্তার পরীক্ষা করে বললেন সাধারণ ভাইরাল জ্বর, চিন্তার কিছু নেই। বাড়তি প্যারাসিটামল, প্রচুর পানি এবং বিশ্রাম। 2-3 দিনে সেরে যাবে। সেই রাতে মৌসুমী তার বাবার সাথে টিভি দেখছিল। আমি সৌমিত্রকে ডাকলাম। সে এলে আমি বললাম আজ সকালে একটা ঘটনা ঘটেছিল। দেবাশিস কিছু অদ্ভুত আচরণ করছিল। কি আচরণ? সৌমিত্র জিজ্ঞেস করল। আমি তাকে সকালের ঘটনা বললাম, কিন্তু দেবাশিসের সেই অদ্ভুত কথাগুলো বাদ দিয়ে কেবল আয়নার মধ্যে হাত দেখার ঘটনাটা বললাম। সৌমিত্র হেসে ফেলল। জ্বরের ঘোরে ও হ্যালুসিনেশন দেখেছে। এটা অস্বাভাবিক কিছু নয়। উচ্চ জ্বরে এমন হয় গ। কিন্তু তখন তো জ্বর ছিল না, আমি বললাম। জ্বর আসার আগে মানসিক ভারসাম্যহীনতা শুরু হতে পারে, সৌমিত্র বলল। চিন্তা করো না, 2-1 দিনে সে ঠিক হয়ে যাবে গু। আমি নিশ্চিন্ত হলাম। হয়তো জ্বরের প্রভাবেই সব হয়েছে। দেবাশিস স্বাভাবিক, স্মার্ট ছেলে। সে কখনো মাদক নেয় না। তার কোনো মানসিক সমস্যাও নেই। পরদিন সকালে দেবাশিস জেগে উঠল। তার জ্বর প্রায় সেরে গেছে। নাস্তা খেতে এসে সে ঘটনার কথা কিছুই মনে করতে পারছিল না। কাল তুমি বলছিলে আয়নার ভেতর থেকে কেউ হাত বাড়িয়েছে, আমি বললাম। মনে আছে? দেবাশিস অবাক হয়ে তাকাল। না তো। আমি এমন কথা কবে বললাম? জ্বরের ঘোরে বলেছিলে, আমি বললাম। দেবাশিস হেসে উঠল। তাই? কি অদ্ভুত। দেবাশিসের স্মৃতি ফিরে না আসায় আমি স্বস্তি বোধ করলাম। ঘটনাটা জ্বরের প্রভাবেই ঘটেছিল। এখন সব ঠিক হয়ে গেছে। কয়েকদিন পর সব স্বাভাবিক হয়ে গেল। দেবাশিস আবার কলেজে যেতে শুরু করল। আমরাও দৈনন্দিন জীবনে ফিরে গেলাম। সেই আয়নার সামনের ঘটনা আমি ভুলে গেলাম। মাস 3 পর একদিন রাতে আমি আমার বেডরুমে একা ছিলাম। সৌমিত্র বাইরে গেছে, ফিরতে রাত হবে। মৌসুমী ঘুমিয়ে পড়েছে, দেবাশিস বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেছে। আমি বিছানায় বসে বই পড়ছিলাম। হঠাৎ লাইট চলে গেল, লোডশেডিং। মোমবাতি জ্বালাতে উঠলাম। অন্ধকারে হাতড়াতে হাতড়াতে দেয়ালে ঠেকে গেলাম।
এগিয়ে যেতে গিয়ে হঠাৎ আমার হাত কোনো ঠান্ডা কিছুতে লাগল। আয়না! আমি হাত সরিয়ে নিলাম। মোমবাতি খুঁজতে লাগলাম, প্রায় সাথে সাথেই আবার আলো চলে এলো। বিছানায় ফিরে যাচ্ছিলাম, এমন সময় আমার চোখ পড়ল আয়নার দিকে। আয়নার পৃষ্ঠতল আবার তরঙ্গিত হল, যেন কেউ জলে একটি পাথর ফেলেছে আর তার ঢেউ ছড়িয়ে পড়ছে। আমি থমকে দাঁড়ালাম। আয়নার দিকে এগিয়ে গেলাম। এবার আমি স্পষ্ট দেখতে পেলাম আমার প্রতিবিম্ব, কিন্তু তার পেছনে আর একটা আবছা মূর্তি। আয়নার পৃষ্ঠতল আবার তরঙ্গিত হল, এবার আরও জোরে। তারপর আমার প্রতিবিম্ব মিলিয়ে গেল, আর সেখানে উঠে এলো একটি অদ্ভুত রূপ, একটি মেয়ে, আমার মতোই দেখতে, কিন্তু আমি নয়। তার চোখ লাল, চুল উস্কো খুস্কো, ত্বকে কালো কালো দাগ। যেন আমারই এক ভয়ঙ্কর সংস্করণ। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। সে আয়নার ভেতর থেকে হাত বাড়ালো আমার দিকে। আমি পিছিয়ে এলাম, কিন্তু তার হাত আয়নার বাইরে এসে আমার দিকে বাড়তে লাগল। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম। দরজা বন্ধ করে দিলাম। বুক ধড়ফড় করছিল। কি দেখলাম আমি? এ কি আমার কল্পনা? নাকি দেবাশিস যা দেখেছিল সেটাই আমিও দেখলাম? কিছুক্ষণ পর সাহস করে আবার ঘরে ঢুকলাম। আয়নার দিকে তাকালাম, স্বাভাবিক আয়না, আমার প্রতিবিম্ব ছাড়া কিছু নেই। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হয়তো আমিও হ্যালুসিনেশন দেখছি। পরদিন সকালে আমি সৌমিত্রকে ঘটনাটা বললাম। সে আবারও হেসে উড়িয়ে দিল। তুমিও দেবাশিসের মতো হ্যালুসিনেশন দেখছ? বয়স বাড়ছে বুঝি? তারপর সে আমার সাথে ঠাট্টা করতে লাগল। আমি আর কিছু বললাম না। কিন্তু মনে মনে জানতাম আমি যা দেখেছি তা কল্পনা নয়। আয়নার সাথে কিছু একটা ঘটছে। কিন্তু কিভাবে প্রমাণ করব? সেদিন দুপুরে যখন বাড়িতে কেউ ছিল না, আমি আমার বেডরুমের আয়নার সামনে দাঁড়ালাম। আমি আয়নার পৃষ্ঠতল ভালো করে দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল আয়নার একপাশে একটা ছোট্ট দাগ, যেন কারো আঙুলের ছাপ। আমি কাছে গিয়ে দেখলাম সেটা আঙুলের ছাপই।